সবাই আজকের ক্লাসে আমরা ডিসকাস করব এসটিজিটি হিস্ট্রি সিলেবাসের সবথেকে যে প্রথম টপিকটা আছে দ্য সোর্সেস অফ আর্লি ইন্ডিয়ান হিস্ট্রি লিটারেরি সোর্সেস। তারপর আমরা একে একে বিভিন্ন ভিডিওতে আর্কিওলজিক্যাল সোর্সেস আর ফরেন অ্যাকাউন্টসগুলো কন্টিনিউয়াস করব। আর আমি চেষ্টা করব যেটা আপনাদের হিস্ট্রি সিলেবাসে আছে, এসটিজিটি হিস্ট্রি সিলেবাসে একটার পর একটা সিস্টেমেটিক্যালি কমপ্লিট করে যাওয়ার। ইন বিটুইন যারা হিস্ট্রি স্টুডেন্টরা আছেন বা যারা সোশিয়াল সায়েন্স থেকে এক্সাম দিচ্ছেন, এই ভিডিওটা তাদের জন্য হেল্পফুল হতে যাচ্ছে। আশা করি এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকের অনেক আইডিয়াস ক্লিয়ার করতে পারবো। আমি রাইটিংসগুলি ইংলিশে লিখিয়েছি, কিন্তু আমি এক্সপ্লেন করব বাংলায়। যারা আমার ক্লাসের সাথে জড়িত আছেন, আশা করি তাদের সবার জন্য, যারা এসটিজিটি এক্সাম দেবেন নেক্সটে, তাদের জন্য ক্লাসটা হেল্পফুল হবে। তো আজকের আমাদের ক্লাসের টপিক হচ্ছে আর্কিওলজিক্যাল সোর্সেস অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি আর্কিওলজিক্যাল সোর্সেস নিয়ে আমরা ডিসকাস করব। এর মধ্যে কোন পার্টটা স্পেশালি আর্কিওলজির লিটারেরি সোর্সেসটা নিয়ে আমরা ডিসকাস করব আজকের এই ক্লাসে। লিটারেরি সোর্স বলতে আমরা কি বুঝি এবং কিভাবে আমরা এটাকে অন্য দুইটা সোর্স থেকে ডিফারেন্ট করব। সরি। তো লিটারেরি সোর্স বলতে যেটাকে আমি বুঝি, এটা হচ্ছে লিটারেরি সোর্সেস আর দ্য ইনফরমেশন গ্যাদার্ড ইন literary sources are the information gathered in written forms that explain the essence of ancient cultures. লিটারেরি সোর্সেস বলতে আমরা বুঝি ওই সমস্ত রিটেন ফর্মস, যেটা হাতে লেখা হয়েছে, সব কিছুকে আমরা লিটারেরি সোর্স ধরবো। এনশিয়েন্ট ইন্ডিয়াতে যেটাকে হাতে লেখা হয়েছে, দ্যাট এক্সপ্লেন দ্য এসেন্স অফ এনশিয়েন্ট কালচার, যেটার মধ্যে এনশিয়েন্ট কালচার, প্রাচীন সভ্যতাকে যে চারুকলা সব কিছু, যেটার মধ্যে সমাজ কিরকম ছিল, খাদ্য কিরকম ছিল, ডে টু ডে লাইফের যা কিছু কোনো একটা সোর্স থেকে, লিখিত সোর্স থেকে আমরা পাই, তাকে আমরা বলবো লিটারেরি সোর্সেস, বা বাংলায় যেটাকে বলা হয় সাহিত্যিক উপাদান। সোর্সেস ক্যান বি ডিফারেন্ট ইন নেচার। আর এই সাহিত্যিক উপাদানগুলি বা লিটারেরি সোর্সেসগুলি ডিফারেন্ট হতে পারে নেচারের দিক থেকে। কিরকম ডিফারেন্ট হবে? যেমন তা একটা জার্নালস হতে পারে, লেটার্স হতে পারে, বুকস হতে পারে, ইনভেস্টিগেশন রিপোর্টস, মানে কেউ একটা কোনো একটা সামাজিক অবস্থাকে, যেমন অশোকার কোনো একজন সেনাপতি, উনাকে বলা হলো যে আমাকে একটা রিপোর্ট পেশ করে দাও কিরকমভাবে ট্যাক্স কালেক্ট করা হচ্ছে। তো উনি একটা রিটেন রিপোর্ট সাবমিট করলেন রাজার কাছে, এটা রিসেন্টলি পাওয়া গেল, তো ওইটাকে আমি বলবো এক্সকাভেশন রিপোর্ট। অনেক আগের এটা এক্সকাভেশন রিপোর্ট। তো আমি এটাকে কি বলবো? এটাও আমার একটা লিটারেরি সোর্স। কেন? কারণ এটা হাতে লেখা হয়েছে, সাহিত্যিক উপাদান। তারপর হতে পারে ম্যানুস্ক্রিপ্ট। এবার ম্যানুস্ক্রিপ্ট কি? ম্যানুস্ক্রিপ্ট হচ্ছে পাতার মধ্যে বা চামড়ার গায়ে বা কোনো একটা গাছের ছালের মধ্যে যখন পেপার পাবলিশ হয়নি, এর আগে হাতে লেখা হতো ওইগুলোতে কালি দিয়ে। ওইসব হাতে লিখিত যে বইগুলি, ওটাকে ম্যানুস্ক্রিপ্ট বলা হয়। স্পেশালি ম্যানুস্ক্রিপ্ট গাছের ছালে বা পাতার মধ্যে লেখা হতো। ম্যানুস্ক্রিপ্ট অ্যান্ড ফরেন অ্যাকাউন্টস, তো এটার আন্ডারে কিন্তু ফরেন অ্যাকাউন্টসটাও আসছে। ফরেন অ্যাকাউন্টস বলতে আমি কি বুঝবো? ফরেন অ্যাকাউন্টস বলতে বোঝাচ্ছে বিভিন্ন সময়ে যে ফরেনার্সরা ইন্ডিয়াতে এসেছেন ঘোরার জন্যে, তারা কি করেছেন, বিভিন্ন সময়ে ইন্ডিয়া তৎকালীন সময় কেমন ছিল এর উপর কিছু একটা লিখে রেখেছেন। তাদের ডায়েরিতে হতে পারে বা তাদের পার্সোনাল কোনো বইয়ে হতে পারে। তো ওইটাকে ফরেনার্স থেকে আমরা ইন্ডিয়ার প্রাচীন সভ্যতা বা প্রাচীন ইতিহাস সম্বন্ধে যা কিছু জানবো, ওইটাকে বলবো ফরেন অ্যাকাউন্টস। তারপর আসলাম আমি, লিটারেরি সোর্সেস রিমাইন্ড আস অফ আওয়ার অ্যানসেস্টার্স সোশিয়াল, পলিটিক্যাল, ইকোনমিক, cultural and religious activities in nature. Most of the ancient manuscripts are religious in nature. তো এখানে বলা হচ্ছে লিটারেরি সোর্সেসগুলি স্পেশালি আমাদেরকে হেল্প করে। কিসে হেল্প করে? রিমাইন্ড আস অফ আওয়ার, আমাদের এই যে ভারতের সীমানা, এই সীমানার মধ্যে কি ইতিহাস গঠন হয়েছিল, আজকে থেকে হাজার হাজার বছর আগে আমাদের যে অ্যানসেস্টাররা ছিলেন, তাদের সোশিয়াল লাইফস্টাইল কেমন ছিল, তাদের পলিটিক্যাল লাইফস্টাইল কেমন ছিল। আজকে যেমন ভোট হচ্ছে, ওই সময়ে কি ভোট হতো?
ইকোনমি কেমন ছিল ওইখানের, কালচারাল অ্যান্ড রিলিজিয়াস অ্যাক্টিভিটিস কী ছিল, তারা কোন দেবতাকে পূজা করতেন। ইন নেচার মোস্ট অফ দ্য এনশিয়েন্ট ম্যানুস্ক্রিপ্টস আর এই সব কিছু আমরা কি করব, এই সব কিছু আমরা সাহিত্যিক উপাদান থেকে জানতে পারি। ইন নেচার মোস্ট অফ দ্য এনশিয়েন্ট ম্যানুস্ক্রিপ্ট আর রিলিজিয়াস ইন নেচার। তো বলা হচ্ছে যে লিটারেরি সোর্সগুলি যে আমরা পেয়েছি তার মধ্যে মোস্ট অফ দ্য মানে অলমোস্ট 70% আমরা কি পেয়েছি, রিলিজিয়াস। রিলিজিয়াস মানে ধার্মিক সাহিত্য পেয়েছি। কিরকম ধার্মিক সাহিত্য, বৈদিক সাহিত্য পেলাম, বুদ্ধিস্ট সাহিত্য পেয়েছি, জৈন সাহিত্য পেয়েছি, সঙ্গম লিটারেচার সঙ্গম সাহিত্য পেয়েছি। তো রিলিজিয়াস পার্টে আসলো বৈদিক লিটারেচার, বুদ্ধিস্ট লিটারেচার, জৈন লিটারেচার অ্যান্ড সঙ্গম লিটারেচার। তারপর আমি দেখলাম এছাড়া আরেকটা পার্ট আছে যেখানে কবিতা লেখা হয়েছে বা কোনো একটা গল্প লেখা হয়েছে, ড্রামা লেখা হয়েছে, ওইটাকে আমি বলবো সেকুলার লিটারেচার বা নন রিলিজিয়াস লিটারেচার। তো আমি এখান থেকে দুইটা জিনিস জানলাম, লিটারেরি সোর্স দুইটা পার্টে বিভক্ত, একটা পার্ট হচ্ছে রিলিজিয়াস আর আরেকটা পার্ট হচ্ছে নন রিলিজিয়াস। রিলিজিয়াস পার্টের মধ্যে কি কি আছে, যেমন বৈদিক লিটারেচার, উপনিষদ, মহাভারত, রামায়ণ সব কিছু। তারপর বুদ্ধিস্ট আসলো, তারপর জৈন লিটারেচার বা জৈন সাহিত্য, আর সঙ্গম লিটারেচার। সঙ্গম লিটারেচারটা কি, এটাও আমরা এখানে একে একে এক্সপ্লেন করব। নেক্সট আমরা দেখি, তো সবার প্রথমে যেটা আসছে এটা হচ্ছে আমার বৈদিক লিটারেচার বলতে আমি কি বুঝি বা বৈদিক সাহিত্য বলতে আমি কি বুঝি। দ্য মেইন এনশিয়েন্ট লিটারেচার অফ ইন্ডিয়া, the main ancient literature of Indian history is Vedic literature. তো বৈদিক সাহিত্য বা বৈদিক সাহিত্য এমন একটা এনশিয়েন্ট লিটারেচার যেটা থেকে আমরা স্পেশালি ভারতের ইতিহাস কেমন ছিল তা জানতে পারি। যেমন উদাহরণস্বরূপ আমি বলবো সবার আগে ছিল ঋগ্বেদ। ঋগ্বেদ থেকে আমরা, ঋগ্বেদ সব থেকে অ্যানশিয়েন্ট বৈদিক লিটারেচারের বই যেটা থেকে আমরা তৎকালীন সময়ের সমাজ ব্যবস্থা সম্বন্ধে জানতে পারি। তারপর ছিল শ্রুতি অ্যান্ড স্মৃতি আর দ্য মেইন ডিভিশনস অফ বৈদিক লিটারেচার। বৈদিক লিটারেচারকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। কি কি বৈদিক সাহিত্যকে, একটা হচ্ছে শ্রুতি সাহিত্য আর একটা হচ্ছে স্মৃতি সাহিত্য। শ্রুতি কি, শ্রুতি কথার মানেই হচ্ছে মুখে যেটা বলা হয়। আমাকে আমার মা একটা গল্প বললো, আমি এটা শিখলাম, আর আমি আরেকজনকে বললাম, ও শিখলো। জেনারেশন ওয়াইজ যে একজনের মুখ থেকে শুনে আরেকজন অবধি যাওয়া যে সাহিত্যগুলো চলছে মুখে মুখে শুনে শুনে, ওইটাকে বলা হয় শ্রুতি সাহিত্য। আর স্মৃতি সাহিত্য কি, স্মৃতি সাহিত্য হচ্ছে মনে করা, মানে মনে করে করে, এটার কোনো লিখিত রূপ ছিল না। তো বৈদিক লিটারেচারকে প্রথমে তো দুই ভাগে ভাগ করা হলো, শ্রুতি আর স্মৃতি। এবার আমি দেখি শ্রুতি লিটারেচারটাকে আরেকটু এক্সপ্লেন করি। এখানে বেদাস স্পেলিংটা একটু ভুল হয়েছে, আপনারা একটু চেঞ্জ করে নেবেন, ভিই হবে। The Vedas are traditionally regarded as Shruti, which is a Sanskrit word meaning heard or revealed text. So these words said to be uttered by the god Brahma in the years of first man, that is Manu. তো এখানে কি বলছে, শ্রুতি লিটারেচার বলতে আমি কি বুঝি, শ্রুতি লিটারেচার হচ্ছে ট্র্যাডিশনালি রিগার্ডেড অ্যাজ শ্রুতি। বেদাজি বৈদিক সাহিত্য যেটা ছিল সবার প্রথমে বেদকে আমরা কি বলি, শ্রুতি সাহিত্যের আন্ডারে এনেছি। হুইচ ইজ এ সংস্কৃত ওয়ার্ড, শ্রুতি মানে হচ্ছে সংস্কৃত ওয়ার্ড। মিনিং কি, মিনিং হচ্ছে হার্ড অর রিভিলড, হার্ড অর লিসেন্ড হবে এখানে, রিভিল টেক্সট। সো দিস ওয়ার্ড সেড টু বি আটার্ড বাই দ্য গড ব্রহ্মা। তো বলা হচ্ছে এই যে শ্রুতি সাহিত্যের যে সাহিত্যগুলি, যে গল্পগুলি, এগুলি ডাইরেক্ট কে বলেছেন, ব্রহ্মা বলেছেন। কাকে বলেছেন, ইন দ্য ইয়ার্স অফ ফার্স্ট ম্যান দ্যাট ইজ মনু। তো আমরা বলি না, একটা বইয়ের নাম শুনেছি না আমরা, মনু সংহিতা। যখন আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন ছিল না, সবার আগে হিন্দু যে সমাজ, হিন্দু সমাজটা মনু সংহিতার আইন অনুযায়ী চলতো। মনু একজন বিখ্যাত রাইটার। তো বলা হয় মনু ছিলেন প্রথম ব্যক্তি যার কানে ব্রহ্মা শ্রুতি মানে বেদাগুলিকে এক্সপ্লেন করেছেন। আর বেদা অ্যাকচুয়ালি হচ্ছে শ্রুতি সাহিত্যের আন্ডারে। তো এতটুকু ক্লিয়ার হলো। বেদাকে দুইটা ভাগে আমি ভাগ করব। প্রথম ভাগে গেল শ্রুতি সাহিত্য, যেটা আমরা ট্র্যাডিশনালি মনে করি
লর্ড ব্রহ্মা ডাইরেক্ট মনু নামে যে ফার্স্ট ঋষি ছিলেন, মনু ঋষি মনু, উনার কানে বলে দিয়ে গেছিলেন, আর উনি এটা লিখেছেন বা বলে উনার মুখ দিয়ে যেটা বেরোচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্রহ্মার কথা। তো এটা কে বলছে? এটা আমি বলছি না, এটা বলছে শ্রুতি সাহিত্য। ঠিক আছে, নেক্সট নেক্সট হচ্ছে দেয়ার আর 4 ডিফারেন্ট বেদাস। তো এখানে বলছে বেদা কত রকমের? বেদা আছে 4 রকমের, এটা তো সবাই জানেন আপনারা। ঋগ্বেদা ইজ দ্য মোস্ট এনশিয়েন্ট ওয়ান, কম্পোজড বিটুইন 1500 টু হবে এটা এন না, 1500 টু 1000 বিসি। এই সময়ের মাঝখানে, বিসি মানে তো বুঝতে পেরেছেন, আজকের যে ডেটটা, যেমন আজকে 2023 চলছে, তো খ্রিস্টিয়ানের জন্মের পর থেকে এই সালটা গণনা করা হয়। খ্রিস্টিয়ানের জন্মের আগের দিক থেকে শুধু কমে কমে আসে, তো খ্রিস্টিয়ানের জন্মের আরও 1500 বছর আগে এই ঋগ্বেদাটা লেখা হয়েছিল। তো আমরা এখান থেকে আরেকটা কোয়েশ্চেন রেডি করলাম, যেটা হচ্ছে বেদা, কোন বেদটা সব থেকে পুরানা? ঋগ্বেদ সব থেকে পুরানা। ঋগ্বেদের কম্পোজড সনটা কি ছিল? 1500 টু 1000 বিসি। তো নেক্সট আমি দেখি, Vedic literature includes 4 Vedas, that is ঋগ্বেদা। তো আমরা যেটা আগে পড়েছিলাম, ভেদিক লিটারেচার 4টা ভাগে বিভক্ত। প্রথমটা হচ্ছে ঋগ্বেদ, তারপর সামবেদ, যজুর্বেদা এন্ড অথর্ববেদা। তো বেদের কি কি 4টি পার্ট? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এন্ড অথর্ববেদ। Apart from these, Upanishads are also a very important part of Vedic literature. তো বেদ, যে আমরা 4টা বেদ পড়ছি, চতুর্বেদের পাশে আরেকটা খুব ইম্পর্টেন্ট ভেদিক সাহিত্যের পার্ট হচ্ছে উপনিষদ, আর অলসো এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ভেদিক লিটারেচার। এছাড়া ভেদিক লিটারেচারের আন্ডারে বা বৈদিক সাহিত্যের আন্ডারে কি কি আসে? পুরাণাস, স্মৃতি লিটারেচার, সূত্রাস, রামায়ণা, মহাভারত, পানিনিস গ্রামার এটসেট্রা। সরি, পানিনিস গ্রামারটা এখানে আসবে না, এটা ভুল হয়েছে, এটা সেকুলার লিটারেচার। উপনিষদ, পুরাণা, স্মৃতি লিটারেচার, সূত্রাস, রামায়ণ, মহাভারত। তো আমরা এখানে দেখছি পুরাণ আমাদের হিন্দু ধর্মগ্রন্থ, স্মৃতি লিটারেচারে হিন্দু ধর্মকে এরকম ভাবে চলবে বলা হয়েছে, সূত্রাস হিন্দু ধর্মগ্রন্থ, রামায়ণও হিন্দু ধর্মগ্রন্থ, মহাভারতও হিন্দু ধর্মগ্রন্থ, আর বেদগুলি তো সবটাই হিন্দু ধর্মগ্রন্থ, উপনিষদ হিন্দু ধর্মগ্রন্থ। তো আমি যেটা প্রথমে বলেছিলাম যে লিটারেচার, সাহিত্যিক সোর্সকে আমরা 2 ভাগে বিভক্ত করব। প্রথমটা হচ্ছে রিলিজিয়াস সোর্স বা ধর্মীয় সাহিত্য, যেটা ধর্মীয় সাহিত্যের আন্ডারে এই সব কয়টা পার্ট আসে। তো ধর্মীয় সাহিত্যের আন্ডারে কি কি আসে? প্রথম তো 4টা বেদ, তারপর উপনিষদ, তারপর পুরাণ, তারপর স্মৃতি, সূত্র, রামায়ণ, মহাভারত এটসেট্রা। এবার এই বেদের পার্টটা গেল, বুঝতে পারলেন আশা করি আপনারা। নেক্সট দেখি আমি বুদ্ধিস্ট লিটারেচার। বুদ্ধিস্ট লিটারেচার কিরকম ছিল আর কি কি এটার বৈশিষ্ট্য ছিল বা উদাহরণ কি কি ছিল? নেক্সট দেখি আমি, এটা হচ্ছে আমার সাহিত্যের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, বৌদ্ধ সাহিত্য। Buddhist literature was mainly developed with the motive that কমনার কুড রিড দেম। এবার বেদ যেটা সংস্কৃতে লেখা হতো বা উপনিষদ বা অন্যান্য পুরাণ, যেসব বৈদিক ধর্মগ্রন্থ সংস্কৃতে লেখা হতো, সাধারণ মানুষের ওইটাতে পড়ার অনেক রুলস রেগুলেশন ছিল। যেমন শূদ্ররা বেদ পড়তে পারবে না, ছোট জাতের কেউ সংস্কৃত পড়তে পারবে না, এমন অনেক কিছু রুলস রেগুলেশন ছিল, যেটা থেকে বৌদ্ধিস্ট যে রাইটাররা তারা ফিল করলেন যে আরে হিন্দু ধর্মের যে ধর্মগ্রন্থ আছে ওগুলো তো সাধারণ মানুষের জন্য না। তো বৌদ্ধ একটা ডিফারেন্ট ধর্ম ক্রিয়েট করলেন, যেটাকে বুদ্ধিস্ট বলা হয় যারা ওই ধর্মকে ফলো করে। তো বুদ্ধিস্টরা কি করলো, তারা সাধারণ মানুষের বোঝার মতো করে একটা লিটারেচার রেডি করলো। এটার মধ্যে নিয়ম কানুন, বুদ্ধ কিরকম ভাবে মানুষকে চলতে বলেছেন, কিরকম ভাবে আচরণ করতে বলেছেন, কি সামাজিক নিয়ম নীতি হবে, সবকিছু বৌদ্ধিক লিটারেচারের আন্ডারে আসে বা বৌদ্ধিক সাহিত্যের আন্ডারে আসে। বৌদ্ধিক সাহিত্যটা কেন হয়েছিল? মেইনলি ডেভেলপড উইথ দ্য মোটিভ,
অ্যাকচুয়ালি বৌদ্ধিক সাহিত্যের পিছনে মেইন মোটিভ ছিল দ্যাট কমনার কুড রিড দেম, সাধারণ মানুষ যাতে পড়তে পারে। দিজ আর রিটেন, commoner could read them. These are written in Pali and contain These are written in Pali and contain the preachings of Lord Gautam Buddha. Actually বৌদ্ধিক যে সাহিত্যটা এটা কোন ভাষায় লেখা মনে রাখবেন, এটা পালি সাহিত্য। আচ্ছা, আপনারা যারা এই ক্লাসটা দেখছেন বা করছেন তারা সাথে একটা কপি নিয়ে বসবেন, যে কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট সাথে সাথে কপিতে নোট করলে পরে যখন আপনি একবার দেখবেন ক্লাসের প্রতিটা এক্সপ্লেনেশন আপনার মনে এসে যাবে। তো এতে করে আর খুব বেশি জোর দিয়ে এটাকে পড়তে হবে না, বা ক্লাসের সাথে সাথে একসাথে আপনার পড়াটা হয়ে যাচ্ছে। তো আমি এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস দেখলাম যে বৌদ্ধিস্ট লিটারেচারটা কি ভাষায় লেখা হতো, পালি ভাষায়। অ্যান্ড কন্টেইন দ্য প্রিচিংস অফ লর্ড গৌতম বুদ্ধা। স্পেশালি এখানে কি এক্সপ্লেন থাকতো, স্পেশালি এখানে থাকতো প্রিচিংস মানে হচ্ছে জ্ঞান দেয়। যখন কোনো ধার্মিক গুরুরা যেসব জ্ঞান দেয় ওই জ্ঞানগুলি, যেমন জীবনে চলার প্রতি কি করতে হবে না হবে, লর্ড গৌতম বুদ্ধা যেরকমভাবে এক্সপ্লেন করেছেন ওইটাই বুদ্ধিস্ট ধর্মগ্রন্থগুলির মধ্যে লেখা থাকতো। নেক্সট, বুদ্ধিস্ট লিটারেচার শোজ দ্য হিস্ট্রি অফ বুদ্ধিজম। এটার মধ্যে বুদ্ধিস্ট লিটারেচার থেকে আমরা এটা জানতে পারি যে বুদ্ধিজম কত সালে শুরু হয়েছে, কিভাবে এটার ইভলিউশন হয়েছে বিভিন্ন স্টেজ বাই স্টেজ, ওই পুরাটা হিস্ট্রি আমরা জানতে পারি। কিসের থেকে? বুদ্ধিস্ট লিটারেচার থেকে। অ্যান্ড ইটস রয়্যাল প্যাট্রন লাইক অশোকা। আমরা বুদ্ধিস্ট লিটারেচার থেকে এটাও জানতে পারি যে কোন কোন রাজা বুদ্ধ ধর্মকে খুব বেশি প্যাট্রন করেছেন, মানে টাকা দিয়েছেন, জায়গা দিয়েছেন যাতে বৌদ্ধ ধর্মটা অনেক বেশি ইমার্জ করতে পারে। তো এমন একজন রাজার নাম আমরা বুদ্ধিস্ট লিটারেচার থেকে জানতে পারি যিনি ছিলেন সম্রাট অশোক। অ্যান্ড আদার কিংস অ্যান্ড দি দেন ইকোনমিক্যাল অ্যান্ড পলিটিক্যাল কন্ডিশন অফ দ্য এরা। তো বৌদ্ধিক সাহিত্য থেকে আমরা কি কি জানতে পারি? প্রথমত রয়্যাল প্যাট্রন, যেসব রাজারা বৌদ্ধ ধর্মকে স্থান দিয়েছেন তাদের নাম জানতে পারি। ওই সময়ের, দিদেন মানে হচ্ছে তৎকালীন, ওই সময়ের ইকোনমিক্যাল সিচুয়েশন কি ছিল সমাজের, পলিটিক্যাল কন্ডিশন অফ দ্য এরা কি ছিল, পলিটিক্যাল সিচুয়েশন কি ছিল, এই সব কিছু আমরা বৌদ্ধিস্ট লিটারেচার থেকে জানতে পারি। বা বৌদ্ধিস্ট লিটারেচার এইভাবে আমাদের সাহিত্যিক উপাদান হিসাবে খুবই হেল্প করে আমাদের হিস্ট্রি জানার ক্ষেত্রে। নেক্সট কয়েকটা আমরা এক্সাম্পল দেখব। Tripitaks are the main religious books of Buddhism. বুদ্ধিজমের সব থেকে ইম্পর্টেন্ট রিলিজিয়াস যে বইটা এটার নাম হচ্ছে ত্রিপিটক। ইট ইনক্লুডস, এটার মধ্যে কি কি আছে দেখো। প্রথমেই যে পার্টটা এটা হচ্ছে বিনয় পিটকা, ইংলিশে পিটকা বলছে, বাংলায় পিটক হবে, বিনয়া পিটকা। এটাতে কি লেখা আছে? রুলস অ্যান্ড রেগুলেশনস। তারপর হচ্ছে সুত্তা পিটকা, এটার মধ্যে টিচিংস অফ বুদ্ধা। তারপর আছে অভিধাম্মা পিটকা বা ফিলোসফিক্যাল প্রিন্সিপালস অফ বুদ্ধা। তো আমি কি দেখলাম, বুদ্ধিস্ট লিটারেচারের যে মেইন বইটা এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ত্রিপিটক। ত্রিপিটকের তিনটা ভাগ। প্রথম ভাগ হচ্ছে বিনয় পিটক। বিনয় পিটকের মধ্যে রুলস অ্যান্ড রেগুলেশন লেখা আছে, যে ডেইলি লাইফ আমরা কীরকমভাবে চলবো, যেমন চুরি করবো না, মিথ্যা কথা বলবো না, এইসব রুলস রেগুলেশন লেখা আছে বিনয় পিটকে। সুত পিটকে কি লেখা আছে? টিচিংস অফ বুদ্ধা। বুদ্ধা যে বিভিন্নভাবে মানুষকে শিক্ষা দান করতেন ওই টিচিংগুলি লেখা আছে কোথায়? সুত পিটকে। আর অভিধাম্মা পিটকা এটা হচ্ছে ফিলোসফিক্যাল প্রিন্সিপালস অফ বুদ্ধা। বুদ্ধা কীরকম দার্শনিক চিন্তাধারা রাখতেন ওইটা লেখা আছে অভিধাম্মা পিটকার মধ্যে। এছাড়া কয়েকটা ইম্পর্টেন্ট বুদ্ধিস্ট লিটারেচার হচ্ছে জাতকাস, দিব্যাংসা, মহাভামসা, বিদ্যাবাদন। এই কয়েকটা বইয়ের নাম হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যদিও আমি এটা স্টোরির সম্বন্ধে পুরো জানি না যে এই তিনটা বই কি নিয়ে লেখা হয়েছে। জাতকাসটা জানি, জাতকাসটার মধ্যে কি হয়েছে, বুদ্ধিস্টরা মনে করে যে গৌতম বুদ্ধ হওয়ার আগে আরো অনেকটা জন্ম নিয়ে তারপর এসে বুদ্ধর যে লাইফটা এটা পেয়েছেন। তো বিভিন্ন জন্মে উনি কি ছিলেন,
যেমন একটাতে উনি কাঠবিড়ালি ছিলেন, বা আরেকটাতে কোনো একটা প্রাণী ছিলেন, কোনো একটাতে পাখি ছিলেন, এরকম ইমাজিন করে করে তারা কি করেছে, একটা বই লিখেছে যেটার নাম দিয়েছে জাতকাস। জাতকার মধ্যে বুদ্ধের বিভিন্ন লাইফ স্টেজের গল্প বলা আছে। তো বুদ্ধিস্ট লিটারেচারটা কমপ্লিট হলো। নেক্সট আমি দেখি, নেক্সট আমার হচ্ছে জৈন লিটারেচার। জৈন লিটারেচারটা আরেকটা সাহিত্যিক উপাদান, খুব ইম্পর্ট্যান্ট, কারণ বুদ্ধিস্ট লিটারেচার আর জৈন লিটারেচার অলমোস্ট সমসাময়িক, অনেকটা পাশাপাশি দুইটাই ক্রিয়েট হয়েছে। জৈন লিটারেচার, এখানে ভুল হয়েছে স্পেলিংটা, যে এন ই না, এটা আই হবে। জৈন লিটারেচার ইজ কম্পাইলড ইন প্রাকৃত ল্যাঙ্গুয়েজ। তো আমরা একটা বেসিক ডিফারেন্স দেখলাম যে বেদা বা হিন্দু যে লিটারেচারটা, হিন্দু লিটারেচার বা পৌরাণিক লিটারেচার, ওইটা কোন ভাষায় লেখা হয়েছে, সংস্কৃতে। বুদ্ধিস্ট লিটারেচার কোন ভাষায় লেখা হয়েছে, পালি ভাষায়। আর জৈন লিটারেচার কোন ভাষায় লেখা হয়েছে, এটা লেখা হয়েছে প্রাকৃত ল্যাঙ্গুয়েজে, প্রাকৃত ভাষায়। ওয়ান অফ দ্য সেক্রেড বুকস অফ জৈনিজম ইজ আগাম। তো যেরকম ভাবে বুদ্ধিজমের আমরা পড়েছি ত্রিপিটক, এরকম ভাবে জৈনিজমের সব থেকে ইম্পর্টেন্ট বইটার নাম হচ্ছে আগাম, দ্যাট কন্টেন্স দ্য সেইং অ্যান্ড লাইফ রিয়েলাইজেশন অফ তীর্থঙ্করাস। তো আমরা যেরকম ভাবে জানি যে জৈন লিটারেচারে 24 জন তীর্থঙ্কর ছিলেন, লাস্ট তীর্থঙ্কর সিদ্ধার্থ ছিলেন। তো এরকম ভাবে আমরা মহাবীর ছিলেন লাস্ট তীর্থঙ্কর। তো আগাম বইটার মধ্যে কন্টেন্স দ্য সেইং অ্যান্ড লাইফ রিয়েলাইজেশন, বিভিন্ন তীর্থঙ্কররা তাদের লাইফে কি রিয়েলাইজ করেছেন, কোন ফিলসফি ওনারা ইভলভ করেছেন, ওই সব কয়টা লেখা আছে আগাম নামে বইটার মধ্যে। জৈন লিটারেচার ইজ ডিভাইডেড ইন্টু দ্য ফলোয়িং ক্যাটাগরিজ। তো জৈন লিটারেচারকে আমরা কয়েকটা ভাগে ভাগ করব। কি কি? প্রথম ভাগটা হচ্ছে অঙ্গ। অঙ্গ মানে হচ্ছে পার্ট, বা শরীরের যেরকম পার্টকে অঙ্গ বলা হয়, জৈন লিটারেচারের প্রথম ভাগটা হচ্ছে অঙ্গ, সেকেন্ড হচ্ছে আগাম, থার্ড হচ্ছে ফিলসফি, ফোর্থ হচ্ছে পুরাণাস, আর ফিফথ হচ্ছে বায়োগ্রাফিস। বিভিন্ন যে জৈন তীর্থঙ্কররা আছেন তাদের বায়োগ্রাফি, বা জৈন সাধুরা আছেন তাদের বায়োগ্রাফিস। তো জৈন লিটারেচার থেকে আমরা কি কি জানতে পারি? জৈন লিটারেচার কয়েকটা টাইপ কি? অঙ্গা অ্যান্ড আগাম, ফিলসফি, দ্য পুরাণাস অ্যান্ড দ্য বায়োগ্রাফিস। তো এই পুরাণাটা কিন্তু বৈদিক পুরাণা থেকে ডিফারেন্ট। তো এই যে জৈন লিটারেচার, ওই সময়ের যে সিচুয়েশনটা কিরকম ছিল, সোসাইটি কিরকম ছিল, ইকোনমি কেমন ছিল, সামাজিক অবস্থা কেমন ছিল, সমাজে কি রীতিনীতি প্রচলিত ছিল, সব কিছু আমরা জৈন লিটারেচার থেকে জানতে পারি। তো আমরা আলটিমেটলি বলবো জৈন লিটারেচার সাহিত্যিক উপাদান হিসেবে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক বা পার্ট। নেক্সট আমি আসছি রিলিজিয়াস লিটারেচারের, সঙ্গম লিটারেচারের পার্টে। এবার সঙ্গম লিটারেচারটা কিন্তু পুরা একটা ডিফারেন্ট পার্ট, এটাকে রিলিজিয়াস পার্ট বলা যায় না। কারণ কি আমি বলছি, সঙ্গম লিটারেচার কি প্রথমে আমি জানি। সঙ্গম লিটারেচারটা হয়েছিল ইন্ডিয়ার যে সাউথ পার্টটা আছে, সাউথ পার্টে সঙ্গম লিটারেচার রেডি হয়েছে। বিভিন্ন সময়ে ইন্ডিয়ার যে সাউথ ইন্ডিয়ান পার্টটা হচ্ছে এর ইমার্জেন্স সঙ্গম লিটারেচারের। এখানের মধ্যে হয়েছে, কখন হয়েছে? 3rd to 4th সেঞ্চুরি। দেখেছেন কত আগে, 3rd সেঞ্চুরি থেকে 4th সেঞ্চুরি, মানে 300 থেকে 400 শতাব্দী। আর আমরা আজকে কত, 2000 এরা চলছে। কিন্তু এটা কত কত বছর আগের হিস্ট্রি আমাদেরকে বলছে সঙ্গম লিটারেচার। এবার সঙ্গম মানে কি? সঙ্গম মিন্স গ্যাদারিং। সাউথ ইন্ডিয়াতে কি হয়েছিল ওই সময়ে, তারা একটা যেমন সভা সমিতির মতো অনেকজন পয়েট একসাথে বসে একটা সঙ্গম বা একটা সভা রেডি করেছেন, অনেকজন পয়েট। এবার সবাই বসে বসে কি করেছেন, সবাই বসে ডিসাইড করেছেন যে আমরা সবাই একসাথে মিলিতভাবে কোনো একটা কন্ট্রিবিউশন করব, সাহিত্য রচনা করব। তো যখন অনেকজন রাইটার একসাথে বসে কোনো একটা সাহিত্য রচনা করলেন, ওইটাকে বলা হয় সঙ্গম লিটারেচার, যেখানে মিলিতভাবে সাহিত্য রচনা করা হলো। তো আমি জানলাম সঙ্গম লিটারেচারের মানে কি, সঙ্গম লিটারেচার কবে ইমার্জ হয়েছিল,
3rd to 4th সেঞ্চুরি, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন। নেক্সট, সঙ্গম মিন্স গ্যাদারিং, এটা তো আমি জানলামই। সঙ্গম মিন্স হচ্ছে একত্রিত হওয়া, গ্যাদারিং মানে একত্রিত হওয়া। Sangam literature as a whole comprised of poems presented in 3 assemblies. Sangam literature actually বিভিন্ন পোয়েটদের দ্বারা প্রেজেন্ট করা পোয়েমস, কিরকম বিভিন্ন অ্যাসেম্বলি, যেমন সাহিত্যিক সভা হয় না, সাহিত্যিক মিটিং হয়, বা আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি কিছু কিছু কনফারেন্স হয়, তো এরকম কনফারেন্স হতো, সাহিত্যের কনফারেন্স। আর ওই সাহিত্যের কনফারেন্সে বিভিন্ন পোয়েটরা কি করেছেন, যার যার পোয়েমস বা যা লিখেছেন উনি লিটারেচারটাকে এক্সপ্লেন করেছেন, আর ওইটাকে গেথে রাখা হয়েছে। এটা কোন সময়ের কাহিনী এক্সপ্রেস করে, 3rd to 4th সেঞ্চুরির। বাই দ্য তামিল পোয়েটস কম্প্রাইজড অফ পোয়েমস প্রেজেন্টেড ইন 3 অ্যাসেম্বলিজ বাই তামিল পোয়েটস। তো টোটাল কয়টা অ্যাসেম্বলিতে এটা প্রেজেন্ট করা হয়েছে, 3টা অ্যাসেম্বলিতে। Actually, the poets gathered these poems from different parts of southern India. তো এই পোয়েটরা যারা এটা প্রেজেন্ট করেছেন অ্যাসেম্বলিতে, সবাই কিন্তু সঙ্গম লিটারেচারের রাইটার না, যে আমি একটা কবিতা লিখেছি আমার এটা আমি প্রেজেন্ট করব, এমন কিন্তু না। কিরকম, তারা কি করেছেন, সাউথ ইন্ডিয়ার বিভিন্ন পার্টে গিয়ে পুরানা থেকে পুরানা কাউকে জিজ্ঞেস করেছেন তোমার কাছে কি কোনো ভালো কবিতা লেখা আছে, তো কেউ একজন বললো হ্যাঁ আছে, বললো দাও আমাকে, আমি এটা প্রেজেন্ট করব রাজার সামনে। তো তারা এরকম ডিফারেন্ট পার্ট থেকে কালেক্ট করে করে কবিতাগুলি নিয়ে এসেছেন from these poems from different part of South India and represented the social and cultural situation of the time throughout these poems. These are essentially urban poets collection of ফোকলোর। তো এখান থেকে আমরা কি জানলাম, যে সঙ্গম লিটারেচার যে পোয়েটরা লিখেছেন তারা ছিলেন আরবান পোয়েটস। আরবান মানে যারা শহরে থাকতেন, তারা গ্রাম্য জীবনের সাথে পরিচিত ছিলেন না। তারা কি করতেন, তারা কি গ্রাম থেকে গ্রামের সিচুয়েশনটা জানার জন্য, সোশিয়াল সিচুয়েশন কেমন, কালচারাল সিচুয়েশন কেমন দেশের বিভিন্ন জায়গার, বা সাউথ ইন্ডিয়ার বিভিন্ন গ্রামের সিচুয়েশন কেমন, ওই সম্বন্ধীয় যত সব রাইটিংস পেলেন, ওই সব কিছুটাকে ওনারা কি করলেন, কালেক্ট করলেন। কালেক্ট করে একটা সভাতে, একটা কনফারেন্সে ওনারা প্রেজেন্ট করলেন। আর ওই কনফারেন্সে, যেমন আমি বলছি কনফারেন্স 2024 কোন কোন কবিরা কি কি পোয়েম দিয়েছেন, ওইটা আমি কালেক্ট করে একটা বই বের করলাম। এরকম ভাবে একটা সিরিজ পুরা তারা বের করলেন, একটা কম্পাইলেশন বের করলেন, যেটার নাম হচ্ছে সঙ্গম লিটারেচার। তো আমি এখান থেকে কি কি ব্যাপার শিওর হলাম, সঙ্গম লিটারেচার কোনো একজন পোয়েটের লেখা কবিতা না, অনেক পোয়েটরা মিলে একটা কনফারেন্সের মধ্যে সবাই সম্মিলিত হয়ে বিভিন্ন সাউথ ইন্ডিয়ার বিভিন্ন পার্ট থেকে কবিতা কালেক্ট করে এনে কম্পাইল করে তারা পাবলিশ করেছেন। ওই সঙ্গম লিটারেচার থেকে ওই সময়ের সাউথ ইন্ডিয়ান সোশিয়াল লাইফ কেমন, কালচারাল লাইফ কেমন, পলিটিক্যাল লাইফ কেমন, ইকোনমি কতটা প্রসপারাস, এগ্রিকালচারাল ফিল্ড কেমন, সব কিছু নিয়ে আমরা জানতে পারি। সঙ্গম লিটারেচার যদি কোয়েশ্চেন আসে কবে ইমার্জ হয়েছিল, আপনারা বলবেন 3য় থেকে 4র্থ শতাব্দী, 3rd to 4th সেঞ্চুরি। তো এর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট সঙ্গম লিটারেচারের এক্সাম্পল আমি এখানে দিলাম। মণিমেখালাই, পট্টু পট্টু, শিলাপা দিক্কারাম। তো এছাড়াও সঙ্গম লিটারের আরও এক্সাম্পলস আছে, আসবে না, যদিও আপনাদের এতটা ডিপলি জানার দরকার নেই, যেটা এক্সপ্লেন করলাম এতটুকু বুঝলেই চলবে। আর এক্সাম্পলের জন্য আমি কয়েকটা নাম দিয়ে দিলাম। যারা এটা লিখতে চান তারা ভিডিওতে একটু পজ করে লিখে নেবেন। নেক্সট, এই যে আমি একটা পিকচার এখানে লাগালাম, এটা হচ্ছে একটা ম্যানুস্ক্রিপ্টের উদাহরণ। ম্যানুস্ক্রিপ্ট দেখতে কিরকম, যে এটা একটা পুরানা কোনো একটা পাতার উপর বা কোনো চামড়ার উপর লেখা হয়েছে, হাতে লেখা হয়েছে, হাতে লেখা বইগুলিকে ম্যানুস্ক্রিপ্ট বলা হয়। এবার আমি কি করলাম, রিলিজিয়াস পার্টটা আমার শেষ, সাহিত্যের যে ধর্মীয় সাহিত্য চলে গেল, এবার আমি কি করলাম, সেকুলার লিটারেচারে আসলাম, বা নন রিলিজিয়াস, রিলিজিয়ন ছাড়া, ধার্মিক সাহিত্য ছাড়া যে বইগুলি কি কি, এটা আমি দেখব। সেকুলার লিটারেচারের আন্ডারে আমরা বলছি
we have also a large body of secular literature. আমাদের কাছে একটা বিশাল সংখ্যায় সেকুলার লিটারেচারের বই আছে, যেটা আমাদেরকে আমাদের পুরানা ইতিহাস সম্বন্ধে অনেক কিছু জানায়, বা ঐতিহাসিক উপাদান হিসাবে আমরা এই সেকুলার লিটারেচারের বইটাকে ইউজ করতে পারি। তো এটার মধ্যে কি কি আছে? টু দিস ক্লাস বিলং দ্য ল বুকস কল্ড ধর্মশাস্ত্রা অ্যান্ড স্মৃতিজ। তো এই ক্লাসটার মধ্যে থেকে কি কি এটার আন্ডারে আসবে? প্রথম তো ল বুকস কল্ড ধর্মশাস্ত্রা, প্রথমেই একটা ল বুক যেটার মধ্যে আইন কানুন বলা হয়েছিল, যে কিরকম ভাবে মানুষ চলবে, কিরকম নিয়ম মেনে চলবে, ওইটাকে বলা হয় ধর্মশাস্ত্র। অ্যান্ড স্মৃতিজ, স্মৃতিও এটার আন্ডারে চলে আসলো। দ্য ধর্মশাস্ত্রাস প্রোভাইড দ্য রুলস ফর ম্যারেজ together with the laws according to which property is to be held। তো ধর্মশাস্ত্র স্পেশালি কি বলে, যে বিবাহের ওই সময়ে বিবাহের কি নিয়ম নীতি ছিল ওইটা ধর্মশাস্ত্র এক্সপ্লেন করে। এছাড়া কেউ একজনের প্রপার্টি কে পাবে, যেমন মায়ের প্রপার্টি ছেলে পাবে, নাকি মহিলাদের প্রপার্টি দেওয়া হতো কি হতো না, কে উত্তরাধিকার থাকতো, এই সব কিছু ওই পুরানা সময়ের ধর্মশাস্ত্রের মধ্যে আমরা পাই। তো এটা একটা ল বুক যেটা খুব ইম্পর্টেন্ট সেকুলার লিটারেচারের উদাহরণ। ইট এক্সপ্লেন্স দ্য ডিউটিজ অফ ডিফারেন্ট বর্নাস। এছাড়া যে বিভিন্ন বৈশ্য শূদ্র ব্রাহ্মণ আছে, বিভিন্ন ক্ষত্রিয়, এই সব কয়টা বর্ণের ডিউটি কি হবে, ক্ষত্রিয়রা কি করবে, ব্রাহ্মণদের কাজ কি, শূদ্রের কাজ কি, এই সব কিছু লেখা ছিল এই ধর্মশাস্ত্র বইটার মধ্যে। অ্যাপার্ট ফ্রম দিস, কালহানাস রাস্তারঙ্গিনী সেজ দ্য হিস্ট্রি অফ কাশ্মীর। তখন একটা ইম্পর্টেন্ট বই অনেক পরে আবিষ্কার হলো, যেটা কলহন নামে একজন রাইটার লিখেছেন। বইটার নাম কি? রাস্তরঙ্গিনী। এটা কোথাকার হিস্ট্রি বলে? হিস্ট্রি অফ কাশ্মীর, কাশ্মীরের হিস্ট্রি এটা এক্সপ্লেন করছে। এটা সেকুলার লিটারেচারের আন্ডারে আমি একটা এনশিয়েন্ট লিটারেরি সোর্সের এক্সাম্পল দিলাম। নেক্সট হচ্ছে অ্যান ইম্পর্টেন্ট ল বুক ইজ দ্য অর্থশাস্ত্র অফ কৌটিল্য। তারপর আমি কৌটিল্যের নাম তো আমরা সবাই জানি। ইম্পর্টেন্ট ল বুক আরেকটা ক্রিয়েট হলো মৌর্য সাম্রাজ্যের সময়ে। এটা কি হলো? অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র খুবই ফেমাস একটা বই। এটার মধ্যে কৌটিল্য বা চাণক্য কীরকমভাবে একটা সমাজ চলবে, কীরকমভাবে রাজার কি ডিউটি থাকবে, প্রজা কীরকমভাবে চলবে, চুরির শাস্তি কি, ব্যবসায়ীরা কি করবে, সব কিছু লেখা ছিল। তো অর্থশাস্ত্রও একটা সেকুলার লিটারেচারের উদাহরণ। দ্যাট টেক্সট ইজ ডিভাইডেড ইন্টু 15 বুকস অফ উইচ 2 and 3 may be regarded as an earlier date। তো বলা হচ্ছে এই বইটাকে 15টা ভাগে ভাগ করা যায়, মানে এখন অবধি 15টা ভাগ পাওয়া গেছে, এর মধ্যে থেকে 2 নম্বর আর 3 নম্বর ভাগটা সব থেকে পুরানা পাওয়া গেছে। ইট রিফ্লেক্টস দ্য স্টেট অফ সোসাইটি অ্যান্ড ইকোনমি ইন দ্য এজ অফ মৌর্যাস। এই বইটা কাদের কথা বলে? স্পেশালি মৌর্য সাম্রাজ্য বা মৌর্য সাম্রাজ্যের সোসাইটি কেমন ছিল, ইকোনমি কেমন ছিল, বা বিভিন্ন সামাজিক বর্ণরা কে কোন ডিউটি পালন করতো, এটা অর্থশাস্ত্র বলে। উই অলসো পজেস দ্য ওয়ার্কস অফ ভাষা। আমরা কি করি? ভাষা নামে একজন রাইটার আছেন, বা ভাষ্য, বাংলায় যেটাকে ভাষ্য বলা হয়, ভাষ্য শূদ্রকা, কালিদাসা, বানভট্টা, এইসব রাইটারদের রাইটিংসও পাই। কালিদাসা রুট দ্য কাব্যাস অ্যান্ড ড্রামাস। কালিদাস কি লিখতেন? কবিতা এবং নাটক লিখতেন বা গল্প লিখতেন। দ্য মোস্ট ফেমাস অফ হুইচ ইজ অভিজ্ঞাননা শকুন্তলম। এটার ইংলিশ স্পেলিংটা এরকমই। যদি আপনারা বাংলায় যারা লিখছেন তাদের মধ্যে আমি শিওর না, কিন্তু মনে হয় এটা অভিজ্ঞানা শকুন্তলম লেখা আছে, কিন্তু এটার ইংলিশে যারা আনসার করবেন এই স্পেলিংটাই কারেক্ট, অভিজ্ঞানা শকুন্তলম এটাই দেবেন। কে লিখেছে অভিজ্ঞানা শকুন্তলম? কালিদাস। তো এখানের মধ্যে কয়েকটা বইয়ের নাম আপনারা দেখে নেবেন, যে ভাষ্য কি বই লিখেছেন, শূদ্রকা কি লিখেছেন, কালিদাস কি লিখেছেন, বানভট্ট কি লিখেছেন, এই সব কয়টা বইয়ের নাম একটু লিটারেরি সাহিত্যের জন্যে বা সাহিত্যিক উপাদান হিসাবে আপনারা মনে রেখে দেবেন। তো আমার চলে গেল এই পুরাটা পোর্শন আমি দেখলাম যে লিটারেরি পার্টকে যে আমি দুইটা ভাগে ভাগ করেছিলাম, বেদিক পার্ট আমি ডিসকাস করলাম, বুদ্ধিস্ট পার্ট ডিসকাস করলাম, জৈনা পার্ট ডিসকাস করলাম, সঙ্গম করলাম, নন রিলিজিয়াসের সেকুলার করলাম। এবার আমি দেখি ফরেন অ্যাকাউন্টস। তো আপনারা বলবেন ফরেন অ্যাকাউন্টস তো ডিফারেন্ট একটা টপিক, এটা লিটারেরি আন্ডারে কিভাবে আসে? তো
তো আমি প্রথমেই বলেছিলাম যা কিছু হাতে লেখা হয় সব কিছু লিটারেরি সোর্সের আন্ডারে আসবে, যেটা থেকে আমরা আমাদের হিস্ট্রি জানতে পারি। তো এর মধ্যে ফরেন অ্যাকাউন্টস একটা পার্ট। এবার ফরেন অ্যাকাউন্টসটাকে এখানে আমি খুবই সিম্পলি ডিসকাস করব 2-3 লাইনে জাস্ট, কারণ ফরেন অ্যাকাউন্টস নিয়ে আমি একটা ডিফারেন্ট ভিডিও বানাবো, যেটার মধ্যে আমি বিশদে এক্সপ্লেন করব কখন কে এসেছেন আর কি লিখেছেন আর কিভাবে আমরা তাদের থেকে ইন্ডিয়ান হিস্ট্রি সম্বন্ধে, এনশিয়েন্ট হিস্ট্রি সম্বন্ধে জানতে পারি। ফরেন অ্যাকাউন্টস হচ্ছে ইন্ডিজিনিয়াস লিটারেচার ক্যান বি সাপ্লিমেন্টেড বাই ফরেন অ্যাকাউন্টস। ইন্ডিজিনিয়াস লিটারেচার মানে এখানে যে যারা বসবাস করতো ওই সময়ে তাদের সাহিত্যটাকে ক্যান বি সাপ্লিমেন্টেড বাই ফরেন অ্যাকাউন্টস। ফরেনারদের যা যা লিখে গেছেন ওইটা দিয়ে আমরা সাপ্লিমেন্ট করতে পারি, মানে মিলিয়ে দেখতে পারি যে তারা যেটা বলছেন ইন্ডিজিনিয়াস লিটারেচারে যা যা বলা আছে এটা কি সত্যি না মিথ্যা। টু ইন্ডিয়া কেম দ্য গ্রিক, রোমান অ্যান্ড চাইনিজ ভিজিটার্স। আরব থেকেও এসেছিল। ইন্ডিয়াতে কারা স্পেশালি এসেছে? গ্রিকরা এসেছে, রোমানরা এসেছে, চাইনিজরা এসেছে, এছাড়া আরব থেকেও এসেছিল। ভিজিটার্স আইদার এস ট্রাভেলার ও রিলিজিয়াস কনভার্টস। তারা কীরকমভাবে এসেছিল? হয়তো বেড়াতে এসেছিল ট্রাভেলার্স হিসাবে, বা রিলিজিয়াস কনভার্টস মানে মানুষকে ধার্মিক কি বলে ধর্মান্তরিত করতে এসেছিল। অ্যান্ড দে লেফট বিহাইন্ড অ্যাকাউন্ট অফ দ্য থিংস দ্যাট দে সো। আর তারা এখানে এসে যা যা দেখেছেন তারা কি করেছেন তাদের ডায়েরির মধ্যে লিখে গেছেন যে এখানে রাজারা হাতি নিয়ে চলে, বা রাজার গায়ে অনেক অলংকার থাকে, তারা মেয়েদের মতো অলংকার পরে, এরকম সব কিছু ওই সময় কে কি সব কিছু লিখে গেছেন। তো ফরেন অ্যাকাউন্টস যেটা ফরেনাররা যেটা লিখে গেছেন এটা একটা খুব ইম্পর্টেন্ট সাহিত্যিক উপাদান। ইট ক্যান বি ইউজড অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ হিস্টোরিক্যাল রাইটিংস অফ এনশিয়েন্ট ইন্ডিয়া। এবার যারা হিস্টোরিয়ানসরা হিস্টোরিক্যাল রাইটিং লিখতে বসেছেন তাদের জন্য ফরেন অ্যাকাউন্টস খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। ফরেন অ্যাকাউন্টসকে বাংলায় বৈদেশিক সাহিত্য বলে, যেটা আপনারা সবাই জানেন। গ্রিক রাইটার ম্যাগাস্থিনিস ইন্ডিকা, তো গ্রিক থেকে এসেছিলেন ম্যাগাস্থিনিস নামে খুব একজন ফেমাস রাইটার। ওনার ইন্ডিকা গ্রন্থ থেকে আমরা ভারতের ইতিহাস সম্বন্ধে জানতে পারি। গ্রিক অ্যান্ড রোমান অ্যাকাউন্টস অফ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেঞ্চুরি জেডি। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেঞ্চুরি আমরা দেখলাম যে এটা সঙ্গম লিটারেচারেরও আগে, সঙ্গম লিটারেচার থার্ড অ্যান্ড ফোর্থে এসেছে। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেঞ্চুরি এডি ম্যানি ইন্ডিয়ান পোর্টস, ইন্ডিয়ার মধ্যে যে বিভিন্ন বন্দরগুলি কিভাবে ব্যবসা বাণিজ্য আরব দেশের সাথে চালাতো বা অন্যান্য সামুদ্রিক দেশগুলির সাথে বিজনেস চালাতো, ওই সব কিছু ডিটেলস অ্যাকাউন্টস আমরা রোমানরা যে এসেছেন বিভিন্ন সময় তাদের রাইটিংস থেকে পাই। And places, the lifestyle of the kings and others are mentioned in the writings of the Chinese traveler Fa Hien and Huan Sang. তো বলছে যে কয়েকজনের নাম বলেছে, তাদের থেকে আমরা কি করি ইন্ডিয়ান তৎকালীন সমাজ ব্যবস্থা কেমন ছিল, ব্যবসা বাণিজ্য কেমন ছিল, কি জিনিস আমদানি হতো বাইরে থেকে, কি রপ্তানি হতো, কিংয়ের ইকোনমিক কন্ডিশন কেমন ছিল, এই সব কিছু আমরা এই ফরেন অ্যাকাউন্টস ফরেনার্স যারা এসেছেন বিভিন্ন সময়ে এই ফরেন অ্যাকাউন্টসগুলি থেকে জানতে পারি। Kings and other mentioned the writings of the Chinese traveler Fa Hien and Huan Sang. তো চায়না থেকে আরও দুইজন এসেছিলেন ট্রাভেলার, ফা হিয়েন অ্যান্ড হিউয়েন সাং। তারা কি করেছেন ওই সময়ে রাজার কি লাইফস্টাইল ছিল, এখানে কি কি ব্যবসা হতো, তারা আসার সময় এখানে কি কি দেখতে পেলেন, তো এই সব কিছু নিয়ে তারা তাদের দেশে গিয়ে একটা ডায়েরি লিখেছেন বা কোনো একটা কপি রেডি করেছেন, যেটা আমাদের ভারতের প্রাচীন ঐতিহাসিক সাহিত্যের একটা খুব ইম্পর্ট্যান্ট উপাদান। তো আশা করি লিটারেরি সোর্স বা সাহিত্যিক উপাদানের প্রথম পার্টটা আপনাদের ফুল পার্টটা আপনাদের ভালো লেগেছে বা বুঝতে পেরেছেন। যেখানে অসুবিধা হয় কোয়েশ্চেন করবেন, আমি চেষ্টা করব আমি যতটুকু জানি সেই অনুযায়ী হেল্প করার। আর এটার পর নেক্সট ভিডিও হবে আমার আর্কিওলজিক্যাল সোর্সেস দিয়ে। আমি চেষ্টা করব 1 by 1 সব কয়টা টপিক কমপ্লিট করার। যারা আজকে আমার ভিডিওটা দেখছেন আপনারা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন নিজের স্বার্থে করে নেবেন, আশা করি আপনার সুবিধা হবে, লাভ হবে। থ্যাংক ইউ। আর আশা করি সবাই ভালোই প্রিপারেশন করছেন।